হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আই এম রাহুল, ইউ আর ওয়াচিং ইয়োর হোম টিউটর। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ টপিক ইংলিশ গ্রামারের, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। আজকে আমি সম্পূর্ণভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব কিভাবে অতি সহজে তোমরা ন্যারেশন চেঞ্জ করতে পারবে। অনেকেই যারা ন্যারেশন চেঞ্জটাকে ভয় করো, ন্যারেশন চেঞ্জ করতে ভয় পাও, গ্রামার ভয় পাও, বাঘ ভালুক মনে করো যে বিরাট একটা ডিফিকাল্ট জিনিস, খুবই কঠিন, বা এটাকে স্কিপ করে দেওয়া ভালো, এটাকে না শেখায় ভালো, এরকম অনেকে বাদ দিয়ে সেটাকে মানে নিজের স্টাডি সিলেবাসকে সেটা বাদ দিয়ে করো, গ্রামারকে অনেকে বাদ দিয়ে সেই সিলেবাস সঙ্গে পড়াশোনা করো, বাট সেটা রং। দেখো, প্রত্যেকটা জিনিসকে তোমার স্কিপ করলে চলবে না, তোমাকে শিখতে হবে। শেখার চেষ্টা করো, একটু সময় দাও, তোমরা শিখে নেবে। আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে ন্যারেশন চেঞ্জ আশা করি শিখিয়ে দিতে পারবো। যদি তোমরা শিখতে চাও তো একটু যদি সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ন্যারেশন চেঞ্জ সম্পর্কে আর কোনো ন্যারেশন চেঞ্জ নিয়ে আর কোনো ডাউট থাকবে না আজকের পর থেকে। তো চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, যদি তোমরা আমার চ্যানেলে বা আমার ফেসবুক পেজে প্রথমবার যদি এসেছো তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ফেসবুক পেজটাকে লাইক করে নাও, কারণ আমি এভরিডে ভিডিও আপলোড করি গ্রামারের, স্পোকেন ইংলিশের, সেই সঙ্গে যারা WBCS, WP, KP যে কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিচ্ছ, যারা প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য একটা ভালো খবর যে আমি প্রতিদিন জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশের ভিডিও আপলোড করি, তোমরা আমার চ্যানেল থেকে সেগুলো পেয়ে যাবে। তো চলো মেন টপিকে আসি। দেখো, ন্যারেশন চেঞ্জ 5 প্রকার। যে কোনো জিনিসকে প্রথমে জানতে গেলে আমাদেরকে এটাই জানতে হবে যে সেটা কি জিনিস। এটা ন্যারেশন চেঞ্জ মানে কি? উক্তি পরিবর্তন। উক্তিটা আমরা যে কথোপকথনের মাধ্যমে যেগুলো বলি, ঠিক আছে, সেটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে বলতে হবে, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। এবার ন্যারেশন চেঞ্জটা আমি করব কিভাবে? তাহলে প্রথমে আমাকে চেঞ্জ করার আগে প্রথমে তার সম্পর্কে জানতে হবে। আমি প্রথমেই কিন্তু ন্যারেশন চেঞ্জ করে দিতে পারি না। আমাকে চেঞ্জ করতে গেলে যেটাকে চেঞ্জ করব সেটাকে আগে চিনতে হবে যে সেটা কি, সেই সেন্টেন্সটা কি। তাহলে প্রথম প্রশ্ন আমাদের এটা জায়গা দরকার যে ন্যারেশন চেঞ্জ কয় প্রকার, কোন সেন্টেন্সকে আমি ন্যারেশন চেঞ্জ করবো। তাহলে আমাকে জানতে হবে যে ন্যারেশন চেঞ্জ কয় প্রকার। প্রথম দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি যে ন্যারেশন চেঞ্জ সাধারণত 5 প্রকার, ঠিক আছে। যে there are 5 types of narration change: assertive sentence, interrogative sentence, imperative sentence, exclamatory sentence আর optative sentence। এবারে আমাদের কি করতে হবে? এই যে 5 প্রকার আমি বোর্ডে লিখে দিয়েছি narration change: assertive, interrogative, imperative, exclamatory, optative। এই 5 প্রকার narration change কে তোমাকে সলভ করতে হবে। মানে যে কোনো এক্সাম্পল যদি পড়ে বোর্ডে, সেটাকে তোমাকে narration change করতে হবে। এবারে সেটাকে তোমাকে ন্যারেশন চেঞ্জ করার আগে তোমাকে সেই সেন্টেন্সটা কি, মানে সেটা কোন সেন্টেন্স, এই 5 প্রকারের মধ্যে একটা হবে, অথবা লেট দিয়ে পড়তে পারে, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, সেটা কমন না ক্ষেত্রে পড়বে। তবে সাধারণত এই 5 প্রকার সেন্টেন্সই থাকবে ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে। তাহলে একটা সেন্টেন্স সাপোজ মনে করলো পড়লো যে কি না, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড, দ্য বয় সেড টু হিজ friend, I went to school yesterday. The boy said to his friend, I went to school yesterday. এই সেন্টেন্সটা তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে। এবার এই সেন্টেন্সটা তুমি ন্যারেশন চেঞ্জ করবে, তাহলে তোমাকে এই সেন্টেন্সটা সম্পর্কে জানতে হবে যে সেন্টেন্সটা কি। তুমি যদি এই সেন্টেন্সটা সম্পর্কে না জানো, তুমি কিন্তু ন্যারেশন চেঞ্জটা করতে পারবে না। তাহলে সর্বপ্রথম ওই জন্য আমি লিখে দিচ্ছি এই সেন্টেন্স 5 প্রকার। মানে যে কোনো ন্যারেশন চেঞ্জ তুমি যে পরীক্ষা দিচ্ছ, তাতে যে পরীক্ষায় হোক, তাতে তুমি বোর্ড এক্সাম পরীক্ষা হোক, মাধ্যমিক থেকে 12, বা ধরে নাও তুমি কোনো চাকরি পরীক্ষা দিচ্ছ, তোমাকে ন্যারেশন চেঞ্জ যেটা করতে বলা হবে, সেই ন্যারেশন, সেই লাইনটাকে, সেই সেন্টেন্সটাকে তোমাকে চিনতে হবে সেটা কিসে আছে। সেটা কি অ্যাসারেটিভ, সেটা কি ইন্টারোগেটিভ, সেটা কি ইম্পারেটিভ, সেটা কি এক্সক্লামেটরি, না সেটা কি অপারেটিভ। এটা চিনে নিলে তারপর তোমার ন্যারেশন চেঞ্জটা করা কিন্তু সহজ হয়ে যাবে। আমি শিখিয়ে দেবো এই ভিডিওতে। তোমরা যদি চিনে নাও যে সেটা এই 5টার মধ্যে কি, তাহলে ন্যারেশন চেঞ্জ সলভড। আর একটা কথা, চেনার উপায় তোমাদেরকে আমি এত সহজে আজকে বুঝিয়ে দেবো, তোমরা কখনোই ন্যারেশন চেঞ্জ ভুলবেই না, ঠিক আছে। পয়েন্ট নাম্বার 1, দেখো অ্যাসারেটিভ সেন্টেন্স কি করে চিনবো। যদি একটা ন্যারেশন চেঞ্জ পরীক্ষাতে পড়ে, সেই সেন্টেন্সটা যে অ্যাসারেটিভ না ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, অপারেটিভ, কিভাবে চিনবো? পয়েন্ট নাম্বার 1, অ্যাসারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনবো? অ্যাসারেটিভ সেন্টেন্স এভাবে চিনবো না, অ্যাসারেটিভ সেন্টেন্স চেনার উপায় হলো কোটেশনের প্রথমেই। দেখো, একটা ন্যারেশন চেঞ্জ এক্সাম্পল, যেমন তোমাকে আমি একটা এইমাত্র বললাম, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড, আই ওয়েন্ট টু স্কুল ইয়াস্টারডে। এখানে দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড একটা পার্ট আছে,
কমা কোটেশন দিয়ে একটা পার্ট কি আছে, আই ওয়েন্ট টু স্কুল ইয়াস্টারডে, তাই তো, আই ওয়েন্ট টু স্কুল ইয়াস্টারডে একটা আলাদা পার্ট আছে, এটা দুদিকে দুটো পার্ট রয়েছে। দেখো বাম সাইডে যে পার্টটা রয়েছে মানে দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড, ছেলেটা তার বন্ধুকে বলল, এই পার্টটা বলা হয় রিপোর্টিং ভার্ব। এই পার্টটা কি বলা হয়, রিপোর্টিং ভার্ব। কে কাকে রিপোর্ট করলো, কে কাকে রিপোর্ট করলো, এই পেজটা রিপোর্টিং ভার্ব। আরেকটা কি, ডান সাইডে কি আছে, কোটেশন আছে, কোটেশনের ভেতরে একটা স্পিচ আছে, স্পিচটা কি, আই ওয়েন্ট টু স্কুল ইয়াস্টারডে, আমি গতকাল স্কুল গিয়েছিলাম। এই পাঁচটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। তাহলে একটা ন্যারেশন চেঞ্জ যখন পরীক্ষাতে পড়বে, গোটা লাইনটা পড়বে, বাম সাইডে মানে যে পাশে সেট থাকবে, কে কাকে বলেছে, কে বলেছে কাকে বলেছে, সেই পেজটা রিপোর্টিং ভার্ব। আর যে পাশে কোটেশন থাকবে, যে উক্তিটা স্পিচটা, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ক্লিয়ার? এবারে এই রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, এই দুটো পার্টকে পড়ে তুমি কিভাবে চিনবে যে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিনা, ভালো করে মুখস্থ করে নাও, খাতা খুলে লিখে নাও, যে পয়েন্ট করে নাও রুলস বলে। ন্যারেশন চেঞ্জ চেনার, ন্যারেশন চেঞ্জ চেনার, ন্যারেশন চেঞ্জকে কীভাবে চিনবো, কোন সেন্টেন্স, হেডিং করো, নিয়মাবলী করো, রুলস লিখো, চেনার উপায় লিখে নাও। যে যদি রিপোর্টেড স্পিচের শুরুতে, যদি রিপোর্টেড স্পিচের শুরুতে সাবজেক্ট থাকে তাহলে সেটা অ্যাসারেটিভ সেন্টেন্স। কি বললাম, যদি রিপোর্টেড স্পিচের শুরুতে সাবজেক্ট থাকে, শেষে ফুল স্টপ থাকে, তাহলে সেটা হবে অ্যাসারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, রিপোর্টেড স্পিচ মানে কমা কোটেশনের প্রথমেই, কমা কোটেশনের পর প্রথমেই যদি সাবজেক্ট দিয়ে সেন্টেন্সটা শুরু হয় তাহলে সেটা হবে অ্যাসারেটিভ সেন্টেন্স। হলো, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়। নেক্সট এসো, ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে চিনব। এটা তো মানে চেনার জন্য এটাকে কোনো ডিফিকাল্ট কিছু নেই, এটা জিজ্ঞাসা চিহ্ন। ইন্টারোগেটিভ মানে কি, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নসূচক বাক্য বা প্রশ্নবাচক বাক্য। মানে যদি প্রশ্ন করা থাকে মানে সেন্টেন্সটার মধ্যে জিজ্ঞাসা চিহ্ন থাকবে, অবশ্যই শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে, তার মানে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। মানে যেটা পরীক্ষাতে তোমার পড়বে সেই সেন্টেন্সে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে একবার লম্বা করে তাকিয়ে দেখে নেবে, জিজ্ঞাসা চিহ্ন থাকলে সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট আসি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা হাউ টু আইডেন্টিফাই অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, একটা ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে চিনব। পয়েন্ট নাম্বার 1, অবশ্যই মনে রাখবে যে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার একমাত্র উপায় হলো কোটেশনের প্রথমে অ্যাসারেটিভ সেন্টেন্সে কোটেশনের প্রথমে সাবজেক্ট থাকলে সেটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স, কিন্তু এই ইম্পারেটিভ সেন্টেন্সে কোটেশনের প্রথমেই ভার্ব থাকবে। কি থাকবে, ভার্ব থাকবে। সবসময় মনে রাখবে ভার্ব থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্সে কোটেশনের প্রথমে ভার্ব থাকবে, শেষে ফুল স্টপ থাকবে। তার মানে যদি কোটেশনের প্রথমে মানে রিপোর্টেড স্পিচের শুরুতে যদি সাবজেক্ট থাকে সেটা অ্যাসারেটিভ সেন্টেন্স, রিপোর্টেড স্পিচের শুরুতে যদি ভার্ব থাকে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? নেক্সট আসি আমরা, নেক্সট কি আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের চেনা সোজা উপায় কি না, এক্সক্লামেটরি মার্ক থাকবে, এটা যে বিস্ময়সূচক, এটা কি বলা হয়, চিহ্নটা বিস্ময়সূচক চিহ্ন। সেন্টেন্সটার মানে কি না বিস্ময়সূচক বাক্য, ঠিক আছে, বিস্ময়সূচক বাক্য, ঠিক আছে। মানে আমরা হঠাৎ করে আবেগ অনুভূতি যেগুলো প্রকাশ করি, আনন্দ দুঃখ যন্ত্রণা যেগুলো অনুভূতি আবেগ প্রকাশ করি, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে, কি চিহ্ন থাকবে না, এই চিহ্নটা থাকবে। এই চিহ্নটাকে আমরা কি বলি, এই চিহ্নটাকে আমরা বলি বিস্ময়সূচক মার্ক, বিস্ময়সূচক চিহ্ন, এক্সক্লামেটরি মার্ক। নেক্সট কি আছে, অপটেটিভ সেন্টেন্স। হাউ টু আইডেন্টিফাই দ্য অপটেটিভ সেন্টেন্স, কিভাবে চিনবো হাউ টু আইডেন্টিফাই দ্য অপটেটিভ সেন্টেন্স না, অপটেটিভ সেন্টেন্স চেনার একমাত্র উপায় হলো কোটেশনের শুরুতে মে থাকবে। কি থাকবে, মে, MAY, মে দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয় সাধারণত সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। কখনো মে নাও থাকতে পারে, অর্থ বুঝে তোমাকে করে নিতে হবে। এবার আমি তোমাকে মানেগুলো বুঝিয়ে দিচ্ছি। অ্যাসারেটিভ সেন্টেন্স মানে কি, বিবৃতমূলক বাক্য।
কোনো কিছু বর্ণনা, হ্যাঁ হতে পারে না হতে পারে, মানে এটা মেনলি অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হয়। কোনো কিছুর বর্ণনা, কোনো কিছুর ডেসক্রিপশন, সেটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? প্রশ্ন করা থাকবে, জিজ্ঞাসা করা থাকবে, কোনো কিছু প্রশ্ন করা থাকবে, জিজ্ঞাসা করা থাকবে, জিজ্ঞাসা চিহ্ন থাকবে, তাহলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি? অনুজ্ঞাসূচক বাক্য, আদেশ, উপদেশ, অনুরোধ। আদেশ থাকবে অথবা উপদেশ থাকবে অথবা অনুরোধ, রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে। কিন্তু কোটেশনের প্রথমে কি থাকবে? ভাব থাকবে, ঠিক আছে। গো ফ্রম হিয়ার, আমরা যখন কাউকে আদেশ করি, গো ফ্রম হিয়ার, পোর্ট এখান থেকে, কাম হিয়ার, প্রথমে কিন্তু ভাব রয়েছে। প্লিজ গিভ মি সাম মানি, আমাকে দয়া করে কিছু টাকা দাও। প্লিজ আছে কিন্তু প্রথমে গিভ আছে, গিভ মি সাম মানি, কিছু আমাকে টাকা দাও, ঠিক আছে। ডু নট রান ইন দ্য সান, সূর্যের আলোয়, সূর্যের বেশি তাপে দৌড়াও না, রোদে দৌড়াও না। ডু নট রান, প্রথমে কি রয়েছে? না ভার্ব রয়েছে। তাহলে প্রথমে ভাব থাকবে কোটেশনের প্রথমে, এবং কি আছে? না ফুল স্টপ থাকবে সাথে। ক্লিয়ার। এক্সক্লামেটরি সেন্টেন্স, আগে বলেই দিলাম এটা যে আবেগ বা অনুভূতি সূচক বাক্য, যেখানে হঠাৎ মনের আবেগ প্রকাশিত হবে। অপটেটিভ সেন্টেন্স কি? দেখো, অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে না চেনার উপায় কি? কোটেশনের প্রথম মেয়ে থাকবে, এখানে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য, হয় ইচ্ছা প্রকাশ থাকবে, কারো কোনো ইচ্ছা থাকবে, অথবা কি হতে পারে? প্রার্থনা থাকবে। প্রার্থনা সাধারণত কার ক্ষেত্রে হয়? একমাত্র গডের ক্ষেত্রে হয়। যখন আমরা প্রার্থনা করি, গডের কাছে প্রার্থনাটা করি, তাহলে সেখানে গডের উল্লেখ থাকবে, ভগবানের উল্লেখ থাকবে, অথবা কি থাকবে? সেখানে ইচ্ছা থাকবে, উইশ। সেটাই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। চেনার উপায় বলে দিলাম, কোটেশনের প্রথমে মেয়ে থাকবে। তাহলে এটা হলো সাধারণত চেনার উপায়। আমরা চিনে নিলাম যে কোন সেন্টেন্সটা, যেটা পরীক্ষাতে পড়বে, তোমার যে ন্যাশন চেঞ্জটা তোমাকে করতে দেবে, সেটা আমরা অবশ্যই চিনে নেবো। সেটা অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ, এটা আমরা সাধারণত চিনে নিলাম। এবারে চলো করবো ন্যারেশন চেঞ্জ। আমরা কিভাবে, হাউ টু চেঞ্জ ন্যারেশন চেঞ্জ, হাউ টু চেঞ্জ ন্যারেশন, কিভাবে আমরা সেটাকে পরিবর্তন করব, উক্তিটা পরিবর্তন করব, কিভাবে করব। তাহলে যে এক্সাম্পলটা আমি তোমাকে দিয়েছি, যে এক্সাম্পলটা এইমাত্র বললাম, সেই এক্সাম্পলটাই বোর্ডে আমি লিখছি, ঠিক আছে। না, এক্সাম্পলটা আমি কি বলেছিলাম? এক্সাম্পলটা এটাই বলেছিলাম যে দ্য বয় সেড টু দ্য ফ্রেন্ড আই ওয়েন্ট টু স্কুল ইয়াস্টারডে, ঠিক আছে। দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড কমা ছিল, কোটেশনে কি আছে? আই ওয়েন্ট টু স্কুল ইয়াস্টারডে, কোটেশনে আই ওয়েন্ট টু স্কুল ইয়াস্টারডে, ঠিক আছে। ফুল স্টপ, কোটেশন কমপ্লিট। এইটা তোমার এক্সাম্পলটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, ঠিক আছে। এক্সাম্পল কিন্তু এটাই ছিল, ভালো করে লক্ষ্য করো। এক্সাম্পলটা কি? দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড আই ওয়েন্ট টু স্কুল ইয়াস্টারডে। সাপোজ এটাই ন্যাশন চেঞ্জ করতে বলেছে, ব্রেকেটে তোমাকে লিখে দিয়েছে যে চেঞ্জ ইনটু ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ। দেখো, ন্যারেশন চেঞ্জ দু প্রকার, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। এটা ডাইরেক্ট, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড, ছেলেটা তার বন্ধুকে বলল, আই ওয়েন্ট টু স্কুল ইয়াস্টারডে, কি বললো? কথাটা কোটেশনের মধ্যে রয়েছে। এটা হচ্ছে কি? এই পাশটা ডাইরেক্ট, এই পাশটা হচ্ছে ইনডাইরেক্ট, সরি, এটা হচ্ছে গোটাটাই কিন্তু হচ্ছে ডাইরেক্ট স্পিচ, গোটাটাই কিন্তু ডাইরেক্ট, মানে কথোপকথনটা মুখোমুখি হচ্ছে। দ্য বয় ছেলেটা এবং তার বন্ধুটা সামনাসামনি আছে, তারা সামনাসামনি একে অপরকে বললো। দ্য বয় ছেলেটা তার বন্ধুকে বললো, আই ওয়েন্ট টু স্কুল ইয়াস্টারডে, আমি গতকাল স্কুল গিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর আমরা যেটা করব, এটাকে আমরা যদি করি, তো আমি জানি বলে আগে থেকে বলে দিচ্ছি, যেমন এটা উত্তর হবে দ্য বয় সেড টু, দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট, ঠিক আছে, হি হ্যাড গান টু স্কুল দ্য নেক্সট ইয়াস্টারডে, ওকে, প্রিভিয়াস ডে। ইয়াস্টারডে থাকলে হয় প্রিভিয়াস ডে, ঠিক আছে। তাহলে সেটা কি করে হবে? ন্যাশন চেঞ্জ আমরা কিভাবে করব? দেখো,
আমি কি বললাম যে এটা হচ্ছে গোটাটা ডাইরেক্ট স্পিচ, তোমাকে করতে বলা হবে ইনডাইরেক্ট স্পিচ। ন্যারেশন চেঞ্জ কখনো কখনো লেখা থাকতে পারে মেক ইট ন্যারেশন চেঞ্জ, অথবা থাকতে পারে যে মেক ইট ইনডাইরেক্ট স্পিচ, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, না ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করো। ঠিক আছে, কোনো চাপ নেই। তাহলে তোমরা কি করে করবে দেখো, ন্যারেশন চেঞ্জ আমরা চিনে নিলাম, আমি একটু আগে তোমাদেরকে চিনিয়ে দিলাম কিভাবে চিনবো যে সেই যে ন্যারেশন চেঞ্জটা পড়বে সেটা কোন সেন্টেন্স আমরা চিনে নিলাম। আচ্ছা এটা চিনি কোন সেন্টেন্স দেখি, এখানে আমাকে চিনতে হবে। যেমন এখানে কি আমি চিনে নিলাম, কোটেশনের প্রথমে কি রয়েছে, সাবজেক্ট রয়েছে। এই সেন্টেন্সে জিজ্ঞাসা চিহ্ন আছে নাই, তার মানে ইন্টারোগেটিভ নয়। সেন্টেন্সে এক্সক্লামেটরি চিহ্ন আছে, দেখো একটা পয়েন্ট মনে রাখবে, তিনটে সেন্টেন্সকে সহজে চেনা যাবে। 3 প্রকার ন্যারেশন চেঞ্জকে তুমি সহজেই চিনতে পারবে। 3 প্রকার ন্যারেশন চেঞ্জকে তুমি সাধারণত সহজেই চিনতে পারবে। প্রথম হচ্ছে তুমি জিজ্ঞাসা চিহ্ন, এক্সক্লামেটরি আর মে দিয়ে, এটা মনে রাখবে। জিজ্ঞাসা চিহ্ন থাকবে মানে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি চিহ্ন থাকবে মানে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স, মে যদি থাকে তাহলে সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, উইশ বা প্রেয়ার বা উইশ। ঠিক আছে, তাহলে 3 প্রকার সেন্টেন্সকে আমি কিন্তু ইজিলি চিনে নিচ্ছি। বাকি পড়ে রইল 2টো প্রকার, এক হচ্ছে অ্যাসারেটিভ, 2 হচ্ছে ইম্পারেটিভ। অ্যাসারেটিভ কিভাবে চিনবো, অ্যাসারেটিভে কোটেশনের প্রথমে কি থাকবে, কোটেশনের প্রথমে সাবজেক্ট থাকবে, কোটেশনের প্রথমে। ইম্পারেটিভে কি থাকবে, কোটেশনের প্রথমে ভার্ব থাকবে। তাহলে এই সেন্টেন্সটা দেখো, একটা সেন্টেন্স যেটা আমি লিখেছি বোর্ডে, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এখানে প্রথমে সাবজেক্ট রয়েছে, মানে এটা চিনে নিলাম যে এটা অ্যাসারেটিভ সেন্টেন্স। তাহলে যখনই পরীক্ষাতে ন্যারেশন চেঞ্জ পড়বে, তোমার মাইন্ডে সর্বপ্রথম এটা আসবে যে আমি প্রথমে জিজ্ঞাসা চিহ্ন খুঁজবো, জিজ্ঞাসা চিহ্ন নেই মানে সেটা ইন্টারোগেটিভ নয়। আমি বিস্ময়সূচক চিহ্ন খুঁজবো মানে সেটা যদি না থাকে সেটা এক্সক্লামেটরি নয়। আমি মে খুঁজবো, যদি না থাকে তাহলে সেটা অপটেটিভ নয়। বাকি পড়ে এলো 2টো, অ্যাসারেটিভ আর ইম্পারেটিভ। কোটেশনে প্রথমে সাবজেক্ট থাকলে সেটা অ্যাসারেটিভ, আর যদি সাবজেক্ট না থাকে ভার্ব থাকে তাহলে সেটা ইম্পারেটিভ। বাকি তোমরা অবশ্যই সহজ পড়বে, দেখো মাধ্যমিক লেভেলে 12 সহজ পড়ে যদি প্রথম চেষ্টা করবে সেটা মানে বোঝার, মানে পড়ে বুঝতে পারবে সেটা আদেশ, উপদেশ, অনুরোধ না প্রার্থনা না কি আছে। মানে না বুঝতে পারলে আমি যে নিয়মটা বলছি সেই নিয়ম ফলো করে চলবে। ক্লিয়ার? এবারে ন্যারেশন চেঞ্জ করতে হবে, তাহলে চিনে নিলাম। তাহলে সেকেন্ড ধাপ কি, তাহলে প্রথম ধাপ হচ্ছে আইডেন্টিফাই। প্রথম ধাপ হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করা, মানে কিভাবে চিনবো। নাম্বার 2 সেকেন্ড আমাদের ধাপ যেটা হচ্ছে, সেকেন্ড ধাপ হচ্ছে না আমি যখন দেখো সেকেন্ড ধাপ হচ্ছে সেট টু পাল্টে যাবে। সেট বা সেট টুর পরিবর্তে কি হয়, এটা নাম্বার 2 সেকেন্ড ধাপ। সেকেন্ড তোমাকে যখন ন্যারেশন চেঞ্জ করা তুমি স্টার্ট করবে, যে যাকে কিছু বলবে, কেউ কাউকে কিছু বলবে, সেটাকে তোমাকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে তোমাকে কেউ, যেমন এখানে দা বয় ছেলেটা হিজ ফ্রেন্ড তার বন্ধুকে কিছু বলছে, তাহলে এখানে সেট টু আছে, তাহলে এই ঝামেলাটা প্রথম মারতে হবে, সেট টুটা উড়ে যাবে। সেট টু, তাহলে এটাই তোমরা নিয়ম লিখে নাও যে অ্যাসারেটিভ সেন্টেন্সকে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব তখন যদি সেট টু থাকে তাহলে সেট টু এর পরিবর্তে টোল্ড বসে। কি বসে? সেট টু এর পরিবর্তে টোল্ড বসে। 2 নম্বর পয়েন্ট লিখো, যদি সেট শুধু থাকে, টু না থাকে, যদি শুধু সেট থাকে, সেডের পর যদি টু না থাকে তাহলে শুধু সেডই বসে যাবে, টু কিন্তু বসবে না। ক্লিয়ার হয়ে গেল? এটা হলো প্রথম অ্যাসারেটিভের নিয়ম। 2 নম্বরে আসি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ যদি সেন্টেন্সটা ন্যারেশন চেঞ্জ যেটা তুমি করবে সেটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, মানে প্রশ্নবাচক হয়, প্রশ্ন করা থাকে, তাহলে সেট টু যদি থাকে, সেড থাক বা সেট টু থাক, সেড থাক বা সেট টু থাক, সেট থাক বা সেট টু থাক, সেটার পরিবর্তে তোমাকে আস্ক বসা দেবে, ASKED, অথবা ওয়ান্টেড টু নো, জানতে চাইছিল, ওয়ান্টেড টু নো। তাহলে কি আছে? সেড থাকলে ASKED, আস্কড অথবা ওয়ান্টেড টু নো। ক্লিয়ার? 3 নম্বর আসি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার সময় যদি তুমি বুঝে নিলে সেন্টেন্সটা পড়ে যে সেন্টেন্সটা বটে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ। যদি অর্ডার থাকে, যদিও বাক্যটা পড়ে দেখবো যদি আদেশ করে, অর্ডার করে, তাহলে লিখবে ওই সেড বা সেট টু এর পরিবর্তে বসবে অর্ডার্ড, ORDERED। যদি সেটা অ্যাডভাইস, উপদেশ দেওয়া থাকে, তাহলে সেটা হবে অ্যাডভাইসড, ADVISED। যদি অনুরোধ করা থাকে, প্লিজ থাকে, তাহলে হবে রিকোয়েস্টেড, REQUESTED। যদি
অর্থ বুঝতে না পারো, মানে যদি বুঝতে না পারো গোটা সেন্টেন্সটা পড়ে যেটা আদেশ, উপদেশ না অনুরোধ, তাহলে তুমি কি করবে, সোজা টোল্ড লিখে দেবে, উত্তর হয়ে যাবে। সেট বা সেট টু পরিবর্তে টোল্ড বসাবে যদি তুমি অর্থ মানে বুঝতে না পারো। যদি বুঝতে পারো আদেশ করছে তাহলে অর্ডার লিখবে, যদি বুঝতে পারো উপদেশ দিচ্ছে তাহলে অ্যাডভাইস লিখবে, যদি বুঝতে পারো অনুরোধ করছে তাহলে রিকোয়েস্টেড লিখবে। ক্লিয়ার? তারপরে আসলে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার উপায় বলে দিন যে কি থাকবে, এক্সক্লামেটরি মার্ক থাকবে। ঠিক আছে, তাহলে এক্সক্লামেটরি চেঞ্জ যখন আমরা চিনে নেবো যে সেন্টেন্সটা এক্সক্লামেটরি সেন্টেন্স, তাহলে ন্যারেশন চেঞ্জ করার সময় সেড বা সেড টু এর পরিবর্তে কি হবে, এক্সক্লেমড উইথ তোমাকে লিখতে হবে। তুমি কি লিখবে, এক্সক্লেমড উইথ, এক্সক্লেমড উইথটা লিখে দেবে, এক্সক্লেমড EXCLAIMED উইথ লিখবে। তার সঙ্গে সেন্টেন্সটা পড়ে দেখবে যদি আনন্দ থাকে, হুররে বা এরকম কোনো শব্দ যদি মানে সেন্টেন্সটা পড়ে দেখবে যদি আনন্দ প্রকাশ করে, আনন্দ করা বোঝায়, তাহলে লিখবে এক্সক্লেমড উইথ জয়। সেন্টেন্সটা পড়ে দেখবে যদি দুঃখ বোঝায়, স্যাড, সরি, তখন তুমি লিখবে এক্সক্লেমড উইথ সরো। যদি অবাক কিছু কাণ্ড বোঝায় তাহলে লিখবে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। যদি উৎফুল্ল বা কোনো কিছু বোঝায় লিখবে এক্সক্লেমড উইথ ডিলাইট। ঠিক আছে, যদি মানে বুঝতে না পারো যে সেটা কি বটে, মানে বুঝতে পারছো না যেটা মানে এমন কোনো কোটেশন মার্ক নেই বা এমন কোনো ইন্ডিকেশন নেই যেটা দুঃখ আনন্দ কিছু তুমি হার্ড মিনিং তুমি বুঝতে পারছো না, তখন তুমি সেড বা সেড টু এর স্থানে শুধু এক্সক্লেমড করতে পারো, কোনো প্রবলেম হবে না। EXCLAIMED এক্সক্লেমড লিখে তুমি ন্যারেশন চেঞ্জ শুরু করবে। ক্লিয়ার? তাহলে সেকেন্ড ধাপ আমাদের হয়ে গেল। প্রথম ধাপ আমরা করে নিয়েছিলাম কি না, চিনাটা। আমরা প্রথম ধাপ চিনে নিয়েছিলাম যে প্রতিটা সেন্টেন্স কিভাবে চিনবো কোনটা কোন সেন্টেন্স। সেকেন্ড ধাপ আমরা কি করলাম, সেট বা সেট টুকে ছুঁড়ে ফেলে দিতে হবে। সেকেন্ড ধাপ, ঠিক আছে, সেট বা সেট টুকে ছুঁড়ে ফেলে দিতে হবে। 3 নম্বর ধাপ কি, থার্ড ধাপ হচ্ছে মাঝে কিছু বসবে, মানে আমি যে ন্যারেশন চেঞ্জ করব সেখানে কমা কোটেশনটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। কমা কোটেশনকে যখন আমি ছুঁড়ে ফেলে দেবো, বাদ দিয়ে দেবো, সেটাকে মাঝে কিছু আমাকে অ্যাড করতে হবে। তাহলে প্রত্যেকটা ন্যারেশন চেঞ্জে মাঝে কিছু অ্যাড হবে। তাহলে যদি অ্যাসারেটিভ হয় তার ক্ষেত্রে কিছু অ্যাড হবে, ইন্টারোগেটিভে কিছু অ্যাড হবে। তাহলে প্রথম অ্যাসারেটিভে আসি। অ্যাসারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার সময় এই মাঝখানে কমা কোটেশনের মাঝে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ, সেটাকে যোগ করার জন্য মাঝে কি বসাইতে হবে, দ্যাট বসে। মুখস্থ করে নাও, কি বসে, দ্যাট বসে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ নাম্বার 1 আমরা যখন ঠিক আছে, আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব সর্বপ্রথম উপায় হচ্ছে সে সেন্টেন্সগুলোকে চিনবো। সেন্টেন্সগুলো অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি না অপারেটিভ। 2 নম্বর ধাপ হচ্ছে আমরা সেট বা সেট টু থাকলে সেটাকে ছুঁড়ে ফেলার চেষ্টা করব, সেট টুটাকে বাদ দিয়ে দেবো। সেট থাকলে তো সেটই বসবে। ইসের ক্ষেত্রে তোমার অ্যাসারেটিভের ক্ষেত্রে সেট টু, মানে সেট টুকে নিয়ে আমরা কিছু খেলা করব, সেট টুকে নিয়ে আমরা এইখানটাতে কাজ করব। তাহলে সেট টুর পরিবর্তে কি বসে, আমরা 5টা আমাদেরকে ন্যারেশন চেঞ্জ, ওটা আমি তোমাদেরকে বলে দিলাম। থার্ড ধাপ কি হবে, 3 নম্বর না কমা কোটেশনের মাঝে কি বসে, অ্যাসারেটিভ সেন্টেন্সে কমা কোটেশনের মাঝে দ্যাট বসে। আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব তখন এই কমা কোটেশনটাকে বাদ দিয়ে দেবে। কমা কোটেশন কিন্তু আর থাকবে না, স্পিচটা ইনডাইরেক্ট হয়ে যাবে, একটা সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। ন্যারেশন চেঞ্জ যখন আমরা করব, ন্যারেশন চেঞ্জ করার সময় এই গোটা সেন্টেন্সটা একটা হয়ে যাবে। তাহলে কমা কোটেশনকে আমাকে বাদ দিতে হবে, কমা কোটেশনকে ছুঁড়ে ফেলে দিতে হবে। কমা কোটেশন যখন আমি ছুঁড়ে ফেলে দেবো তখন আমাকে মাঝে কিছু অ্যাড করতে হবে। মাঝে কিছু না বসিয়ে আমি কমা এবং কোটেশনকে ছুঁড়ে ফেলতে পারি না। কোনো দুটো জিনিসকে অ্যাড করতে গেলে মাঝে কিছু জয়েন্ট দরকার। সেই জয়েন্ট কি না, অ্যাসারেটিভ সেন্টেন্সে কমা বা কোটেশনের মাঝে, মানে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের মাঝে দ্যাট বসে। কি বসে, দ্যাট বসে। মুখস্থ করে নাও। নাম্বার 2 কি আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে মানে প্রশ্নসূচক বাক্য, তুমি যখন ন্যারেশন চেঞ্জ করবে কমা কোটেশনের মাঝে তোমাকে কি বসবে, ইফ বসবে। ইফ বা হোয়েদার, WHETHER, হোয়েদার, WHETHER, ইফ বা হোয়েদার। ইফ মানে কি না, কি না। ইফের মানে যদি নয়, ইফের মানে হচ্ছে এখানে কি না, যাবো কি যাবো না, খাবো কি খাবো না। ঠিক আছে, তাহলে ইফ বসবে। যদি কোটেশনের প্রথমে বি ভার্ব থাকে, ভালো করে মনে রাখবে, যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়, জিজ্ঞাসা চিহ্ন থাকে, সেটাকে তুমি ন্যারেশন চেঞ্জ করবে। সেট টু পরিবর্তে তুমি তো আক্স বসিয়ে দিয়েছো, তুমি কমা কোটেশনকে ছুঁড়ে ফেলবে। কমা কোটেশনের জায়গায় তোমাকে কিছু বসাইতে হবে। কি বসাবে, তুমি ইফ বসাবে যদি কোটেশনের প্রথমে কি থাকে,
বি ভার্ব দিয়ে প্রশ্ন করা থাকে। যদি বি ভার্ব না থাকে, WH ওয়ার্ড থাকে, কি থাকে? WH ওয়ার্ড, তাহলে কিন্তু সেই WH এবং হু, হোয়াট, হাউ, তাহলে সেই WH ওয়ার্ডটাই বসে যাবে, ইফ বসবে না। চলো নেক্সট আসি আমরা। নেক্সট কি আছে? ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য, আদেশ, উপদেশ, অনুরোধ। সেরকম সেন্টেন্সকে যখন আমরা ন্যাশন চেঞ্জ করব, কমা কোটেশনের মাঝে, কমা কোটেশনকে ছুঁড়ে ফেলে মাঝে আমরা টু ভরে দেবো। কি ভরবো? TO, টু বসাবো। চলো আসি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব, এক্সক্লামেটরি ন্যারেশন চেঞ্জ করার সময় কমা কোটেশনের মাঝে দ্যাট বসবে, মানে অ্যাসারেটিভে দ্যাট, এক্সক্লামেটরি তো দ্যাট। অপারেটিভ সেন্টেন্সও যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব, কমা কোটেশনকে ছুঁড়ে ফেলে দেবো, দ্যাট বসাবো। তাহলে তিনটে ন্যারেশন চেঞ্জ ক্ষেত্রে আমাকে দ্যাট বসবে, ঠিক আছে? কমা কোটেশনকে যখন আমি ছুঁড়ে ফেলে দেব, তখন আমাকে দ্যাট বসাতে হবে অ্যাসারেটিভ সেন্টেন্সে, দ্যাট বসাবো এক্সক্লামেটরি সেন্টেন্সে, দ্যাট বসাবো অপারেটিভ সেন্টেন্সে। শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সে টু এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাঝে ইফ বা ওয়েদার অথবা WH ওয়ার্ড যদি থাকে তো সেটাই বসবে। তিনটে ধাপ আজকে তোমাকে আমি বুঝিয়ে দিলাম। আজকে টোটাল এই তিনটে ধাপই হচ্ছে মেন উদ্দেশ্য তোমাদেরকে বোঝানোর। এবারে শুরু হবে প্র্যাকটিস, ঠিক আছে? প্র্যাকটিস করব কি করে, আমার ন্যাশন চেঞ্জ করব কি করে, ন্যাশন চেঞ্জ করব কি করে, সেটা আমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এটার জন্য আমি পরের ভিডিও মানে পার্ট 2 করব, সেখানে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। সাপোজ এখানে আমি এটা আমি একটা এক্সাম্পল করিয়ে দিচ্ছি। দেখো এখানে কি আছে প্রশ্ন, তাহলে দা বয়, প্রথমে দা বয় আছে, দা বয়টা নেমে গেল, সেট টু পরিবর্তে কি বসবে? টোল্ড বসবে। এইমাত্র তোমাদেরকে শেখালাম অ্যাসারেটিভ সেন্টেন্সে সেট টু থাকলে টোল্ড হয়। হিজ ফ্রেন্ডটা নেমে গেল, হিজ ফ্রেন্ড, অঙ্কর মতো নামিয়ে দাও। দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড, কি হলো? মাঝে কমা কোটেশনকে ছুঁড়ে ফেলে দাও, দ্যাট লিখে দাও, ঠিক আছে? তাহলে দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ডস দ্যাট, মাঝে বসে গেল। এই আই আছে, আইটা কে? দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড, ছেলেটা তার বন্ধুকে বলল, মানে বললো কে? ছেলেটা, আই। তার মানে ছেলেটা এখানে ঘুরে দ্য বয় লেখার দরকার নাই, ঘুরে হবে হি হবে, ঠিক আছে? হি। ওয়েন্ট আছে, এটা আছে পাস্ট টেন্স। সেড আছে, এই পাশটাও পাস্ট টেন্স। বাম দিকে রিপোর্টিং ভার্বে সেড আছে মানে পাস্ট টেন্স, ডান দিকে ওয়েন্টে কি আছে? ওয়েন্ট আছে মানে পাস্ট টেন্স। দুপাশ যদি পাস্ট টেন্স হয় তাহলে হবে হ্যাড, ক্লিয়ার? আর তারপরে হেডের পর হবে ভার্বের থার্ড ফর্ম, মানে ওয়েন্টটা কি হয়ে যাবে? গান, ঠিক আছে? তাহলে গান। স্কুল কোথায়? টু স্কুল। ইয়াস্টারডে থাকলে হবে প্রিভিয়াস ডে, ওকে? দ্য প্রিভিয়াস ডে, PREVIOUS এটা হচ্ছে ন্যাশন চেঞ্জ। দা বয় বসে গেল, সেট টু পরিবর্তে টোল্ড করলাম। হিজ ফ্রেন্ড থেকে গেল, মাঝে কমা কোটেশন ছুঁড়ে ফেলে দিলাম, আই দ্যাট বসালাম। আইটা কে? যেহেতু দা বয় যে বলছে সে আই, তাহলে কি বসবে? হি বসলো। ওয়েন্ট আছে মানে পাস্ট টেন্স, তাহলে হ্যাড বসবে। সেকেন্ড ফর্ম থাকলে দিকে হ্যাড বসবে। ভার্বের থার্ড ফর্ম গান, টু স্কুল। ইয়াস্টারডে থাকলে প্রিভিয়াস ডে। প্রচুর প্র্যাকটিস করাবো। এর পরের ভিডিওতে আমি স্পেশাল কিছু ন্যাশন চেঞ্জ তোমাদেরকে প্র্যাকটিস করে দেবো, তাহলে তোমাদের বাকি কিছু ডাউট থাকবে না, তোমরা হেসে খেলে ন্যাশন চেঞ্জ শিখে নেবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। একবার জাস্ট রিপিট করে নাও। আমরা যখন ন্যাশন চেঞ্জ করবো তাহলে তিনটে মেইন পয়েন্ট, ন্যাশন চেঞ্জ করার সময় প্রথম তিনটে মেইন পয়েন্ট যদি তুমি মুখস্থ করে নাও, যদি তুমি বুঝে নাও, তোমার ন্যাশন চেঞ্জের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? প্রথম হচ্ছে চেনার উপায়। 1 নম্বর পয়েন্টে তোমাকে ন্যারেশন চেঞ্জ সেন্টেন্সটাকে চিনতে হবে, সেটা কোন সেন্টেন্স, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, অপারেটিভ। নাম্বার টু কি করেছি? নাম্বার 2 হচ্ছে সেট বা সেট টুকে চেঞ্জ করা। সেট বা সেট টুর জায়গায় কি বসবে সেটা আমাকে জানতে হবে। নাম্বার 3 কি না কমা কোটেশনকে ছুঁড়ে ফেলে দেওয়া। আমি এই ভিডিওতে অলরেডি তোমাদেরকে বলে দিলাম। পয়েন্ট নাম্বার 1 কি বললাম যে আমরা কিভাবে চিনবো? অ্যাসারেটিভ সেন্টেন্স চিনবো, কমা কোটেশনের প্রথমেই সাবজেক্ট থাকবে, কমা কোটেশনের প্রথমেই সাবজেক্ট থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি? জিজ্ঞাসা চিহ্ন থাকবে, এবং প্রথমে তো জানি প্রথমে কি থাকবে কোটেশনের প্রথমে? অ্যামিজার, ওয়াজ, ওয়েটস বা যেসব বিভাব, যে কোনো বিভাব বা WH ওয়ার্ড থাকতে পারে, অর্থাৎ গোটা সেন্টেন্সের মধ্যে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। জিজ্ঞাসা চিহ্ন না থাকলে প্রশ্ন করা যাবে না, ক্লিয়ার? নেক্সট আসে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে চিনবো? কমা কোটেশনের প্রথমেই ভার্ব থাকবে, ক্লিয়ার? মানে আদেশ, উপদেশ, অনুরোধ থাকবে। এক্সক্লামেটরি সেন্টেন্স কি? এক্সক্লামেটরি চিহ্ন থাকবে, এক্সক্লামেটরি মার্ক থাকবে, ঠিক আছে? আর অপারেটিভ সেন্টেন্স মে থাকতে পারে, ঠিক আছে? মে, প্রার্থনা বা ইচ্ছা, প্রার্থনা বা ইচ্ছা। নাম্বার 3 কি শেখালাম? যে সেট টু থাকলে কি হবে? সেট টুকে
সরি সেট প্রুফ বলা হয়ে গেল। কমা কোটেশন নাম্বার 3 পয়েন্ট কি না, কমা কোটেশনকে আমাকে ছুটে ফেলে দিতে হবে, কমা কোটেশন থাকবে না, কারণ দুপাশকে আমাকে যোগ করতে হবে, রিপোর্টিং ভার্ব রিপোর্ট স্পিড দুপাশটাকে আমাকে যোগ করতে হবে। যোগ কিভাবে করব, কমা কোটেশনকে ছুড়ে ফেলে দেবো, তার মাঝে কিছু বসাবো। অ্যাসারেটিভ সেন্টেন্সে কমা কোটেশনকে ছুড়ে ফেলে দেওয়ার পর দ্যাট বসবে, তারপরে কি আছে না ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাঝে ইফ বসবে বা ওয়েদার বসবে, ঠিক আছে, অথবা WH ওয়ার্ড বসবে যদি সেটা থাকে, ঠিক আছে। এক্সক্লামেটরিতে কি বসবে, সরি ইম্পারেটিভে কি বসবে, মাঝে টু বসবে, এক্সক্লামেটরিতে কি বসবে, দ্যাট বসবে, এবং অপটেটিভে দ্যাট বসবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। পার্ট 2 এর জন্য অপেক্ষা করো, প্র্যাকটিস করাবো। বাকি যদি কোনো ডাউট থাকে কমেন্ট করো, প্রবলেম সলভড। ওকে।